আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু কিশোর গল্প সমগ্র। আজ আপনাদের জন্য রয়েছে রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের গল্প তিন গোয়েন্দা চতুর্থ পর্ব। কিশোর, ডাক শোনা গেল মেরি চাচির। এদিকে আয়, রডগুলো বেড়ার ধার ঘেঁষে তুলে রাখবি। মুছা, রবিন, তোমরা একটু সাহায্য করো বন্ধুকে। কড়া রোদ, ইয়ার্ডে ব্যস্ততা। রবিনের পা ভাঙা, ভারী কাজ তার পক্ষে সম্ভব না। উল্টে রাখা পুরনো একটা বাথটাবে আরাম করে বসে রডের হিসাব রাখছে সে। গত দুদিন ধরেই খুব কাজ হচ্ছে ইয়ার্ডে। কবে আবার হেডকোয়ার্টারে আলোচনায় বসতে পারবে তিনজন কে জানে। মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করে আসার পর আর এগোয়নি তদন্ত। আসলে সময়ই পায়নি। ইয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর। মুসার বাড়িতে কি কাজ ছিল, সারতে হয়েছে। লাইব্রেরিতে রবিনেরও কাজের চাপ পড়েছিল বেশ। গত দুদিন খুব কম সময়ে বাড়িতে থাকতে পেরেছেন রাশেদ চাচা। বড়সড় একটা নিলাম হচ্ছে এক জায়গায়, ওখানে মাল কিনতে ব্যস্ত তিনি। ট্রাক বোঝাই হয়ে কেবলই মালের পর মাল এসে জমা হচ্ছে ইয়ার্ডে। কবে যে শেষ হবে কে জানে। একটানা কাজ করে গেল ওরা খুশি মনেই। মেরি চাচির কাজ করে দিতে দ্বিধা নেই তিন গোয়েন্দার। প্রচুর চুইনগাম কিংবা টফির লোভ আছে। সঙ্গে আছে মেরি চাচির হাতে তৈরি কেক। বয়ে বয়ে বেড়ার কাছে নিয়ে রড জমা করছে মুসা আর কিশোর। বাথটাবে বসে ওগুলোর হিসেব রাখছে রবিন। দুপুরের দিকে ফুরসত মিলল কিছুক্ষণের জন্য। বড় ট্রাকটা দেখা গেল ইয়ার্ডের গেটে। রাশেদ চাচা এসেছেন। ছোটখাটো হালকা পাতলা মানুষ, ঈগলের মতো বাঁকানো বিরাট নাকের তলায় পেল্লায় গোঁফ। ট্রাক বোঝাই মালপত্রের স্তূপের ওপর একটা পুরনো ধাঁচের চেয়ারে বসে আছেন রাজকীয় ভঙ্গিতে। পুরনো জিনিস কিনতে গেলে যা যা চোখে পড়ে কিছুই ফেলে আসেন না রাশেদ চাচা। কাজে লাগবে কি লাগবে না, বিক্রি হবে কি হবে না, ওসব নিয়ে মাথা ঘামান না, কিনে নিয়ে আসেন। পরে দেখা যাবে কি করা যায়। ইয়ার্ডের চত্বরে এসে থামল ট্রাক। মালের দিকে একবার চেয়েই স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন মেরি চেঁচি, তুমি তুমি পাগল হয়ে গেছো? ওটা এনেছো কেন? পায়ে পায়ে চাচির কাছে এসে দাঁড়িয়েছেন তিন কিশোর। দাঁতের ফাঁক থেকে পাইপটা নিয়ে ওদের দিকে একবার দোলালেন রাশেদ চাচা, হাসলেন। অবাক চোখে একগাদা ধাতব পাইপের দিকে চেয়ে আছে তিন কিশোর। 8 ফুট উঁচু একটা পাইপ অর্গান। অর্গানটা কিনেই ফেললাম মেরি। খুব গলা ভারী রাশেদ চাচার। বরিস, রোবার ধর তো, নামিয়ে ফেলি। খুব সাবধানে নামাতে হবে, ভেঙে টেঙে ফেলো না আবার। লাফ দিয়ে মাটিতে নেমে এলেন রাশেদ চাচা। অর্গানটা নামাতে ব্যস্ত হয়ে পড়ল বরিস আর রোবার। পাইপ অর্গান, কথা আটকে গেল মেরি চাচির। যে সাজ, পাগল হয়ে গেছে লোকটা। অর্গান, পাইপ অর্গান দিয়ে কি হবে? নাক মুখ দিয়ে গল গল করে ধোয়া ছাড়লেন রাশেদ চাচা। রসিকতা করলেন, বাজানো শিখব, পার্ট টাইম চাকরি করা যাবে সার্কাসে। হাসলেন তিনি। হাত লাগালেন বরিস আর রোভারের সঙ্গে। বরিস আর রোবার দুই ভাই, বাবারিয়ার লোক। দুজনেই 6 ফুট 4 ইঞ্চি লম্বা, সেই অনুপাতে চওড়া। মাথার চুল সোনালি, গায়ে মোষের জোর। সহজেই ধরে ধরে নামিয়ে আনছে পাইপগুলো। শোবার ঘরের কাছে বেড়ার ধারে অর্গানটা বসানোর সিদ্ধান্ত নিলেন রাশেদ চাচা। ওখানেই নিয়ে গাদা করে রাখা হলো অর্গানের পাইপ আর অন্যান্য যন্ত্রপাতি। পরে জুড়ে দেয়া হবে। খুব ভালো জিনিস, তিন কিশোরকে বললেন রাশেদ চাচা। লস অ্যাঞ্জেলেসের পুরানো এক থিয়েটার হাউস থেকে এনেছি। খুব ভালো করেছো, গোমরা মুখে বললেন মেরি চাচি। কপাল ভালো, কাছে পিঠে প্রতিবেশী নেই। কাজ করতে চলে গেলেন তিনি।
অনেক বড় অডিটোরিয়ামের জন্য তৈরি হয়েছিল অর্গানটা, ছেলেদেরকে বললেন রাশেদ চাচা। জোরে বাজালে কানের পর্দা ফেটে যাবে মানুষের। চাইলে খুব নিচুতে নিয়ে আসা যায় এর শব্দ, এতই নিচু মানুষের কানেই ঢোকে না সে আওয়াজ। নাই যদি শোনা গেল, ওটা আবার শব্দ হলো নাকি? চাচার দিকে চেয়ে বলল কিশোর। মানুষের কানে ঢোকে না, সার্কাসের হাতির কানে ঢুকবে। মুচকি হাসলেন রাশেদ চাচা, ঢলে গেলেন সেখান থেকেই। কান তো সবারই এক, বলল মুসা। মানুষের কানে না ঢুকলে হাতির কানে ঢুকবে নাকি? ঢুকতেও পারে, জবাবটা দিল রবিন। কুকুরের হুইসেলের নাম শোনোনি? মানুষের কানে ঢোকে না, কিন্তু কুকুর ঠিকই শুনতে পায় ওই বাঁশির আওয়াজ। সাবসোনিক, যোগ করল কিশোর। বিলো সাউন্ডও বলে একে। ভাইব্রেশন বেশি না হলে মানুষের কানে ঢোকে না শব্দ। একটা বিশেষ রেঞ্জের কাঁপন হলে তবেই শুনতে পায় মানুষ। পাইপ অর্গানার শব্দ রহস্য নিয়ে এতই মগ্ন ওরা, গেটের কাছে দাঁড়ালো এসে নীল স্পোর্টস কারটা, খেয়ালই করল না। ড্রাইভার টিংটিংয়ে রোগাটে শরীর, লম্বা এক তরুণ, জোরে হর্ন বাজালো। চমকে ফিরে চাইল তিন কিশোর। তিন গোয়েন্দাকে চমকে দিতে পেরে খুব মজা পেল যেন গাড়ির আরোহীরা। জোরে হেসে উঠল ড্রাইভার আর তার দুই সঙ্গী। শুটকো টেরি, লম্বা তরুণকে ড্রাইভিং সিট থেকে নেমে আসতে দেখে বলে উঠল মুসা। ওর এখানে কি? বিড়বিড় করল রবিন। বছরের একটা বিশেষ অংশ রকি বেঁচে কাটাতে আসে ডয়েল পরিবার। সারা বছর থাকে না, কিন্তু ওই কয়েকটা মাসই যথেষ্ট। জ্বালিয়ে মারে কিশোর, মুসা আর রবিনকে, খালি পেছনে লেগে থাকে। নিজের বুদ্ধির উপর অগাধ আস্থা টেরিয়ার ডয়েলের। অন্য কেউ সেটা মানল কি মানল না তা নিয়ে মাথা ঘামান না। নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কিশোর বয়সী ছেলে ছোকরাদেরকে অধীনে রাখার চেষ্টা করে। রকিবিসের বেশিরভাগ ছেলে মেয়েই পাত্তা দেয় না তাকে, এড়িয়ে চলে। তবে বকে যাওয়া কিছু ছেলেকে দলে টানতে পেরেছে টেরিয়ার। প্রায় পার্টি দেয়, ওদেরকে দাওয়াত করে। তার গাড়িতে তুলে ঘোরায় সারা শহর, দরাজ হাতে খরচ করে। এগিয়ে আসছে টেরিয়ার, হাতে একটা জুতোর বাক্স। গাড়িতে বসা দুই সঙ্গীর চোখ তার উপর। তিন গোয়েন্দাও দেখছে তাকে। কাছাকাছি এসেই পকেটে হাত ঢোকালো সেই, চটকা দিয়ে বের করে আনলো আবার। হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস। রাশেদ চাচা আর দুই বাভারিয়ান ভাইদের দিকে তাকালো। পাইপ অর্গানটা নিয়ে ব্যস্ত তারা। এখান থেকে তার কথা শুনতে পাবে না। বিশেষ কায়দায় ভ্রু কুচকালো সে, বুড়ো গম্ভীর একটা ভাব ফুটিয়ে তুলল চেহারায়। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে পুরো ইয়ার্ডে চোখ বোলালো একবার। ভুল জায়গায় এসে পড়লাম না তো? টেরিয়ারের অভিনয় খুব মজা পেল তার দুই সঙ্গী, হেসে উঠল হো হো করে। হাত মুঠো হয়ে গেল মুছার, এক পা সামনে বাড়ালো। কি চাই এখানে শুটকি? মুছার কথা যেন শুনতেই পেল না টেরিয়ার। ম্যাগনিফাইং গ্লাসের ভেতর দিয়ে তাকালো কিশোরের দিকে। অনেক কষ্টে যেন চিনতে পারলো। গ্লাসটা আবার ভরে রাখলো পকেটে। এই যে কিশোর হোমস, পৃথিবী বিখ্যাত গোয়েন্দা, দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। একটা কেস নিয়ে এসেছি আপনার কাছে স্যার। স্কটল্যান্ড ইয়ার্ডও বিমূঢ় হয়ে গেছে, কোনো সুরাহা করতে পারিনি কেসটা। শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হতে হলো। নির্দয়ভাবে খুন করা হয়েছে বেচারাকে। আশা করি এই জটিল রহস্যের সমাধান করতে পারবেন। বাক্সটা বাড়িয়ে ধরল সে। টেরিয়ারের বলার ভঙ্গিতে হেসে লুটোপুটি খেতে লাগলো তার দুই বন্ধু। বিচ্ছিরি গন্ধ আসছে বাক্সের ভেতর থেকেই। কি আছে আন্দাজ করতে পারল তিন গোয়েন্দা। হাত বাড়িয়ে বাক্সটা নিল কিশোর। ডালা খোলার আগে একবার চাইল টেরিয়ারের দিকে। হাসছে টেরিয়ার, অপেক্ষা করছে। ডালা খুলল কিশোর। নাকে এসে যেন বাড়ি মারল পচা গন্ধ। বিরাট এক সাদা ইঁদুর, পচে ফুলে ঢোল হয়ে আছে। কি মনে হয় মিস্টার হোমস? সামনে একটু ঝুঁকে এলো টেরিয়ার। ভয়াবহ এই খুনের কিনারা করতে পারবেন? আসামিকে ধরতে পারলে বড় পুরস্কার পাবেন, 50টা স্টাম্প। হাসির রোল উঠেছে গাড়িতেই। আর চোখে সেদিকে একবার চাইল কিশোর। চেহারার কোনো পরিবর্তন হলো না, গম্ভীর চোখ মুখ। আস্তে করে মাথা ঝুঁকালো। গাড়িতে বসা টেরিয়ারের দুই বন্ধুকে শুনিয়ে জোরে জোরে বলল,
আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি মিস্টার শুটকি। খুবই দুঃখ পেয়েছেন। পাবেনই তো। হাজার হোক, নিহত জীবটা আপনার খুব প্রিয় বন্ধু ছিল। হঠাৎ থেমে গেল হাসির শব্দ। সতর্ক হয়ে উঠেছে গাড়িতে বসা ছেলে দুটো। চোখ মুখ লাল হয়ে উঠেছে টেরিয়ারের। বেচারার মৃত্যুর কারণ অনুমান করতে পারছি, আবার বলল কিশোর। বদহজম। খৈল খেয়েছিল এক গরু বন্ধুর সাথে, একই গামলায়। গরুটার নামের অর্ধাক্ষর দুটো জানি, টিডি। ভুঁড়ি ভোজনের পরই হয়তো টেরর ক্যাস্ট্রলে গিয়েছিল। ভূতের তাড়া খেয়ে প্যান্ট নষ্ট করতে করতে ফিরেছে। নিজেকে খুব চালাক মনে করো না? হেসে উঠল টেরিয়ার। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি, বলেই ঘুরল কিশোর। একছুটে গিয়ে ঢুকলো ঘরে। কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো। এই যে, অর্ধাক্ষর খোদাই করা আছে এটাতে। টর্চটা টেরিয়ারের দিকে বাড়িয়ে ধরে বলল কিশোর। আগে একটা এস থাকলেই তোমার পুরো নাম হয়ে যেত, শুটকি টেরিয়ার ডয়েল। হা হা করে হেসে উঠল মুছা। টর্চটা শুটকিকে দিয়েই দাও না কিশোর, একটা এস বসিয়ে নেবে। থাবা মেরে কিশোরের হাত থেকে টর্চটা নিয়ে নিল টেরিয়ার। ঘুরে দাঁড়ালো। গটমট করে হেঁটে চলে গেল গাড়ির কাছেই। ড্রাইভিং সিটে উঠে বসে ফিরে চাইল। আহা, তিন গোয়েন্দা! শুনলেই হাসি পায়। শহরের ছেলেদের কারোই জানতে বাকি নেই এই ভরঙের কথা। কেউ হাসি ঠেকাতে পারছে না। জবাবের তালে তালে হাততালি দিতে লাগলো কিশোর, মুছা আর রবিন। আরও ক্ষেপে গেল টেরিয়ার। রাগে ভাষা হারিয়ে ফেলল। ঝাল মেটালো গাড়িটার ওপর। বনবন করে ঘুরে উঠল স্টিয়ারিং। কর্কশ আর্তনাদ উঠল টায়ারে। ঘুরে গেল নীল স্পোর্টস কারের নাক। জোর এক ঝাঁকুনি খেয়ে লাফ দিল সামনে। তীব্র গতিতে ছুটে চলে গেল। লাইব্রেরিতে আমার কার্ড ও বেটাই চুরি করেছে, কথা বলল রবিন। আমরা কাজে নেমেছি জেনে গেছে বেটা। জানুক, লোককে জানাতেই তো চাই আমরা, বলল কিশোর। তবে কাজটা আরো জরুরি হয়ে পড়লো আমাদের জন্যে। প্রথম কেসে ফেল করা চলবে না কিছুতেই। পিছনে ফিরে চাইল এবার কিশোর। পাইপ অর্গান নিয়ে ব্যস্ত এখন রাশেদ চাচা, বরিশ আর রোভার। চাচিকে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই টেবিলে খাবার সাজাতে গেছেন। একটু সময় পাওয়া গেল, বলল কিশোর। চলো, লাঞ্চের ডাক পড়ার আগেই মিটিং শেষ করে ফেলি। দুই সুড়ঙ্গের দিকে এগিয়ে চলল তিন গোয়েন্দা। তাড়াহুড়ো করে এগোতে গিয়ে অঘটন ঘটালো কিশোর। মাটিতে পড়ে থাকা একটা আগলা পাইপে পা দিয়ে বসল। গড়িয়ে চলে গেল পাইপ। তাল সামলাতে না পেরে বেকায়দায় ভঙ্গিতে পড়ে গেল সেই। তাড়াতাড়ি দুদিক থেকে গোয়েন্দা প্রধানকে তুলে বসালো রবিন আর মুছা। প্রচণ্ড ব্যথায় দাঁতে দাঁত চেপে আছে কিশোর। আমার পা ভেঙেই গেছে বোধ হয়, গুঙিয়ে উঠল সে। উফ, এই যে এখানে! দেখা গেল ইতিমধ্যেই ফুলে উঠতে শুরু করেছে ডান পায়ের গোড়ালির ওপরের গাঁট। ভীষণ ব্যথা! বিকৃত হয়ে গেছে কিশোরের মুখ। উফ, বোধহয় ডাক্তারই ডাকতে হবে। 2 দিন পর বিছানায় পড়ে আছে কিশোর। সেদিন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সারাদিন আটকে রাখলেন ডাক্তার। পায়ের এক্স-রে করলেন, তারপর কি একটা তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সেই। ডাক্তার অভয় দিয়েছেন, শীঘ্রই আবার দৌড়তে পারবে কিশোর। সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু একটু হাঁটাচলা করতেও বলেছেন। ওঠার চেষ্টা করে কিশোর, পারে না। একটু নড়াচড়া করলেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের। দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আর অপেক্ষা করবে না মিস্টার ডেভিস ক্রিস্টোফার। হয়তো ইতিমধ্যেই একটা ভুতুড়ে বাড়ি ঠিক করে ফেলেছেন তিনি। কাজে নামতে না নামতেই এই অঘটন। এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে তিন গোয়েন্দার জন্য? কিশোরের বিছানার পাশে মলিন মুখে বসে আছে মুছা আর রবিন। এখনো ব্যথা করে? জানতে চাইল মুছা। করে, বলল কিশোর। আক্কেল হয়েছে আমার। এত অসাবধান কেন হলাম? পাটা যে ভাঙেনি এই যথেষ্ট। যাকগে, এখন আসল কথায় আসছি। ওই টেলিফোন কল,
ওটার তো কোনো সুরাহা হলো না। হ্যানসনের সঙ্গে আলাপ করেছি, ও জানিয়েছে সে রাতে টেরর ক্যাচল থেকে ফেরার পথেও নাকি কে অনুসরণ করেছিল আমাদের। শুট কি হতে পারে? সহজেই পারে, সায় দিল রবিন। ওই বেটা জানে টেরর ক্যাচলের ব্যাপারে আমরা কৌতূহলী। আমার বিশ্বাস হয় না। এদিক ওদিক মাথা নাড়ালো মুছা। গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা ওই ব্যাটার নেই। অন্য কেউ করেছে। মানুষ হয়ে থাকলে মস্ত বড় অভিনেতা ওই লোক। ঠিক, বলল কিশোর। তবে সবই অনুমান। একটু থেমে বলল, নিজের চোখে না দেখলে ভূতে ফোন করেছে এটা মোটেই বিশ্বাস করব না আমি। তা না হয় হলো, অনিশ্চিত রবিনের গলা। ধরে নিলাম ভূতে করেনি ফোন, কিন্তু তোমাদের ওপর পাথর ফেললো কে? ঠিক, রবিনের কথায় জোর পেল মুছা। পাথর ফেললো কে? আপাতত ওটা নিয়ে ভাবছি না, বলল কিশোর। তবে আমার ধারণা ভূত নয়, শুটকিও নয়। এর পেছনে অন্য কেউ রয়েছে। কে? জানতে চাইল মুছা। জানলে তো বলতামই। আরও কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না। হ্যারি প্রাইসের কথায় আসা যাক। কেন মিছে কথা বলল লোকটা? জব কাটছিল না, তবু কেন বলল কাটছিল? লেমনেটের কথাই ধরো, সাজিয়েই রেখেছিল টেবিলে। ফ্রিজ থেকে বরফও বের করে রেখেছিল, যেন জানতো আমরা যাব। অবাক লাগছে না? কয়েক মুহূর্ত নীরবতা। মাথা চুলকালো মুছা। বিড়বিড় করলো, খালি প্যাচ, বাড়ছেই। সুরাহা হবার কোনো লক্ষণই দেখছি না। ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন মেরি চাচি। কাছে এসে দাঁড়ালেন। এখন কেমন লাগছে রে? ভালো, দায়সারা জবাব দিল কিশোর। তাদের আলোচনায় বাধা পড়েছে। চাইছে মেরি চাচি চলে যাক এখন। গেলেন না চাচি। বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন। ব্যথা লাগে এখনো? না। হেসে ফেললেন চাচি। আমাকে তাড়াতে চাইছিস না? না, এ মানে? ধরা পড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো কিশোর। একটা কথা জানাতে এসেছি, বললেন চাচি। আরো আগেই বলতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। ইস, কি ভাবনাই না ফেলে দিয়েছিলি। বাবা মাহারা ছেলেটার জন্যে ভাবনার অন্ত নেই তার। চাচি, কি বলবে বলে ফেলো না, তাড়া দিল কিশোর। গতকাল সকালে এক বুড়ি এসেছিল, তুই ঘুমিয়েছিলি। সে এক আজব বুড়ি। আজব বুড়ি? সতর্ক হয়ে উঠল কিশোর। চাচির কথায় আগ্রহী হয়ে উঠেছে মুসা আর রবিনও। এক জিপসি বুড়ি। জিপসি বুড়ি? পিঠ সোজা হয়ে গেছে মুছে আর রবিনের। কিশোরও বালিশে পিঠ দিয়ে আধশোয়া হলো। ব্যথা ভুলে গেছে। তারপর দরজায় টোকা দিল বুড়ি। খুললাম। ভেতরে ডাকবো কি ডাকবো না ভাবছি, এই সময় তোর নাম বলল সে। পা মস্কানোর কথা বলল, ভবিষ্যৎবাণী করলো, সাবধান না হলে আরো বড় বিপদ হবে তোর। এর আগে কখনো দেখিনি ওকে, তোর নাম জানলো কি করে? পা মস্কানোর খবর পেল কোথায় ঈশ্বরই জানে। সাবধান হতে বলেছে এক জিপসি বুড়ি। একে অন্যের দিকে চাইছে তিন গোয়েন্দা। ভেতরে ডাকলাম বুড়িকে। আবার বললেন মেডিসেসি। এলো, বসলো। ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করলো। বুঝলাম তাসের ম্যাজিক জানে বুড়িটা। তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পারে। এসবে কোনোদিনই বিশ্বাস নেই আমার, কিন্তু বুড়িটা যেভাবে বলল, অবিশ্বাসও করতে পারলাম না। 3বার তাস চাললো সে তোর নাম করে। 3বারে 3টে কথা বলল। টিসি থেকে দূরে থাকতে হবে তোকে। পা মচকানোর পিছনে টিসি রয়েছে। এরপরও যদি টিসিকে এড়িয়ে না চলিস, আরো বিপদ হবে তোর। তুমি কিছু বললে না? কি আর বলবো, হেসে উড়িয়ে দিয়েছি বুড়ির কথা। একটু যেন ক্ষুণ্ণ হলো সে। ঝোলার ভিতরে তাসগুলো ভরে উঠে চলে গেল। কিছু একটা দেখেছি ওর চোখে, খটকা লাগছে মনে। কিশোর বাপ, একটু সাবধানে থাকিস তুই। কি জানি, কিছু ঘটেও যেতে পারে। উঠলেন চাচি। তোরা কথা বল, আমি যাই, কাজ পড়ে আছে ওদিকে।
বেরিয়ে গেলেন মেরি চাচি। সিঁড়িতে পায়ের শব্দ। নিচে নেমে যাচ্ছেন তিনি। চাচি বেরিয়ে যাবার পরও অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না তিন গোয়েন্দা। একে অন্যের দিকে চেয়ে রইল। টিসি। অবশেষে কথা ফুটল রবিনের মুখে, শুকনো গলা। মানে টেরর ক্যাচল? শুটকির কাজও হতে পারে, বলল কিশোর। সামান্য ফ্যাকাশে দেখাচ্ছে তার চেহারা। সেই হয়তো পাঠিয়েছে বুড়িকে। কিন্তু টেরিরা তো বুদ্ধি না। বিশ্বাস হচ্ছে না। মরা ইঁদুর এনে ইয়ার্কি মারা পর্যন্তই তার দৌড়। কেউ, বলল মুসা, মানে কিছু একটা চায় না আমরা টেরর ক্যাচলে যাই। প্রথমে ফোনই হুঁশিয়ারি করেছে, তারপর জিপসি বুড়ির ওপর ভর করে তাকে হাঁটিয়ে এনেছে ইয়ার্ডি। তার মুখ দিয়ে নিজে কথা বলেছে। দুই সঙ্গীর দিকে চাইল সে। কেউ কিছু বলল না। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল, এরপর থেকে টেরর ক্যাসলের ধারে কাছে যাওয়া আর উচিত হবে না আমাদের। কি বলো রবিন? ঠিক। কিশোর? ঠিক ঠিক জানি না, তবে আবার যেতে হবে টেরর ক্যাসলে, বলল গোয়েন্দা প্রধান। লোক হাসাতে চাও? শুটকি কি বলে গেছে মনে নেই? ভয় পেয়ে এখন পিছিয়ে গেলে থুতু দেবে সে আমাদের মুখে। সারা রকি বিছে আমাদের গোয়েন্দাগিরির খবর রটিয়ে দিয়েছে। প্রথম কেসে ফেল করলে মুখ টিপে হাসবে সবাই আমাদের দেখলেই। পিছিয়ে আসার আর উপায় নেই, এগিয়ে যেতেই হবে। চুপ করে রইল দুই সহকারী। তাছাড়া, আবার বলল কিশোর, জিপসি পড়িয়ে এসে নতুন আরেক রহস্য যোগ করে দিয়ে গেল। বুঝতে পারছি ঠিক পথেই এগোচ্ছি আমরা। মানে? জানতে চাইল মোচা। এর আগে অনেকেই ঢুকেছে টেরর ক্যাসলে। এর রহস্য ভেদ করতে চেয়েছে। কাউকেই হুঁশিয়ার করা হয়নি আমাদের মতো। এর একটাই মানে, ঠিক পথেই এগোচ্ছি আমরা। টেরর ক্যাসলের আজব রহস্য ভেদ করে ফেলি, চায় না কেউ একজন। বেশ, ধরে নিলাম তোমার কথাই ঠিক, বলল মুছা। তাহলেও তো আর এগোতে পারছি না আমরা। তুমি পড়ে আছো বিছানায়, তোমার পা ভালো না হলে কাজে নামতে পারছি না আর। ভুল বললে, বলল কিশোর। বিছানায় শুয়ে আছি বটে, ব্রেনটা অকেজো হয়ে যায়নি। বরং ঠান্ডা মাথায় ভাবার সুযোগ পেয়েছি বেশি। আমি না হয় নাই যেতে পারলাম, তোমরা যাও, আরেকবার ঘুরে এসো ক্যাসল থেকে। আমরা যাব? প্রায় চেঁচিয়ে উঠল রবিন। মোটেই না। টেরর ক্যাসলের ওপর বড় জোর লেখাপড়া চালিয়ে যেতে পারি আমি, তার বেশি কিছু করতে পারবো না। খুব বেশি কিছু করতে হবেও না তোমাদের, সহজ গলায় বলল কিশোর। একটা ব্যাপারে শুধু শিওর হয়ে আসতে হবে। অস্বস্তি বেড়ে আতঙ্কে রূপ নেয় কিনা জানতে হবে। আর সে আতঙ্ক কতখানি তীব্র তাও বুঝে আসতে হবে। কতখানি তীব্র? চেঁচিয়ে উঠল মুসা। এখনো বোঝার বাকি আছে নাকি? আতঙ্কে হার্ট ফেল করতে বসেছিলাম গতবার, মনে নেই? সেজন্যই রবিনকে যেতে বলেছি এবার সঙ্গে, বলল কিশোর। ওরও একই অবস্থা হয় কিনা জানা দরকার। আরেকটা ব্যাপার, অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয় জেনে আসতে হবে। মানে ক্যাজুয়ালের বাইরে ঠিক কত দূরে এলে পরে ওই আতঙ্ক চলে যায় বুঝতে হবে। এর আগের বারে ছিল 15 মাইল, জবাব দিল মুছা। বাড়িতে গিয়ে নিজের বিছানায় শোবার পর তবে গেছি। এবারে গিয়ে শিওর হয়ে নাও সত্যি 15 মাইল কিনা, শান্ত গলায় কিশোরের। আগের বারের মতো পরিমরি করে ছুটবে না, আস্তে আস্তে পিছিয়ে আসবেই। ক্যাজুয়ালের বাইরে বেরোবে, পথে নামবে। খানিক পরপরই থেমে বোঝার চেষ্টা করবে আতঙ্ক চলে গেছে কিনা। আস্তে আস্তে? শুকনো হাসি হাসল মুছা। আবার থামবো খানিক পর পর। হয়তো আতঙ্কিতই হবে না, বলল কিশোর। কারণ এবারে দিনে যাচ্ছ। দিনের আলো থাকতে থাকতেই পরীক্ষা করবে ক্যাচলের ঘরগুলো। সাহসে কুলালে রাত নামার পরেও অপেক্ষা করো একটু। হ্যাঁ, আগামীকাল বিকেলেই যাচ্ছ তোমরা। কি? রবিনের দিকে চেয়ে বলল মুছা। যাবে তো? স্বস্তির নিঃশ্বাস ফেলল রবিন। আগামীকাল হলে আমি পারছি না, লাইব্রেরিতে কাজ আছে। পরশু এবং তার পরদিনও পারবো না। আগামী 2 দিন 3 দিন আমারও কাজ আছে।
বলল মুছা। বাড়িতে, আমিও যেতে পারছি না। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। হুম, ভাবনার কথাই। তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে। ঠিক, খুশি হয়ে বলল মুছা। প্ল্যান বদলাতেই হচ্ছে। বেশ, বলল কিশোর। এখনো দিনের আলো থাকবে কয়েক ঘন্টা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়ো। ঘুরে এসো ক্যাসল থেকে। ধুত্তরি, গোমরা মুখ মুছার। কখনো পারি না ওর সঙ্গে। কথার প্যাচে ফেলে দিয়ে ঠিক কাজ আদায় করে নেয়। ঠিক, সায় দিল রবিন। আর কিছু বলল না। গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে। সামনেই পাহাড়ের ঢালে টেরর ক্যাসল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। তেসরাভাবে রোদ এসে পড়ছে বিশাল টাওয়ারের গায়ে। পেঁচিয়ে ওঠা আঙুর লতার ফাঁকে ফাঁকে শাঁসি ভাঙা জানালার ফোকর, ভয়াবহ দানবের চোখ যেন। শিউরে উঠল একবার রবিন। চলো ঢুকে পড়ি। সূরজ ডুবতে বড়জোর আর 2 ঘন্টা, তারপর ঝপাত করে নামবে অন্ধকার। ঢাল বেয়ে উঠতে শুরু করলো দুজনে। মাঝে মাঝে উঠে পেছনে ফিরে চাইল একবার মুছা। বাঁকের ওপারে পাথরের স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে রোলস রয়েস। অপেক্ষা করছে হ্যানসন। কি মনে হয়? উঠতে উঠতে জিজ্ঞেস করলো মুছা। এবারেও শুটকি ফলো করেছে আমাদের? না, এদিক ওদিক মাথা নাড়ল রবিন। পা ভাঙা, উঠতে কষ্ট হচ্ছে তার, কিন্তু মুছাকে বুঝতে দিচ্ছে না। আমি খেয়াল রেখেছিলাম, ওর নীল গাড়ির ছায়াও দেখিনি। কিশোরের ধারণা টেরর ক্যাসলের ধার মারাবে না আর শুটকি। আমরাও মারাতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে। তবে শুটকিকে হয়তো জোর করেও পাঠানো যাবে না। রবিনের কাঁধে ঝুলছে ক্যামেরা, মুছার হাতে টেপ রেকর্ডার। কোমরে বেল্টে আটকে নিয়েছে টর্চ। দুজনেই টেরর ক্যাসলের বারান্দায় উঠে এলো ওরা। হলে ঢোকার বড় দরজাটা বন্ধ। তাজ্জব ব্যাপার তো। ব্রু কুঁচকে গেছে মুছার। শুটকি দরজা খোলা রেখেই পালিয়েছিল দেখেছি। বাতাসে বন্ধ হয়ে গেছে হয়তো, বলল রবিন। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল মুছা। ঘোরালো। ঠেলা দিতেই তীক্ষ্ণ ক্যাচ শব্দ করে খুলে গেল ভারী দরজা। মর্সে পড়ে গেছে কবজায়, মন্তব্য করল রবিন। ওই শব্দে ভয় পাবার কিছু নেই, নিজেকে যেন বোঝালো সে। কে বলল ভয় পেয়েছি? স্বীকার করতে রাজি না মুছা। দরজা খোলা রেখেই হলে ঢুকে পড়ল ওরা। হলের একপাশে একটা বড় ঘর। ঢুকলো ওরা। পুরানো আসবাবপত্রের বোঝাই। কাঠের ভারী ভারী চেয়ার টেবিল, বিরাট ফায়ারপ্লেস। রহস্যজনক কিছু দেখলেই ছবি তুলে নিতে বলে দিয়েছে কিশোর, কিন্তু তোলার মতো তেমন কিছুই চোখে পড়ল না রবিনের। তবুও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘরের গোটা দুয়েক ছবি তুলে নিল। তারপর ইকো রুমে এসে ঢুকলো ওরা। ঘরে আবছা আলো আধারি খেলা, গার শিরশিরে একটা অনুভূতির আবহাওয়া, অস্বস্তিকর। বিচিত্র আর্মার স্যুট আর বিভিন্ন ভঙ্গিতে তোলা সব জন ফিল্বির ছবিগুলোর দিকে চাইলে আরও বেড়ে যায় অস্বস্তি ভাবটা। একপাশে সিঁড়ি, দোতলায় উঠে গেছে। মাঝে মাঝে জায়গায় একপাশের দেয়ালে কয়েকটা জানালা, কাঁচের শার্সি, ধুলোর পুরো আস্তরণ। ও পথেই আসছে আলো। মিউজিয়াম মনে হচ্ছে, বলল রবিন। জানোই তো, যে কোনো মিউজিয়ামে ঢুকলেই কেমন জানি হয়ে যায় মন। ঠিক, সায় দিল মুছা। ঠিক ধরেছ, সেই অনুভূতি। মিউজিয়ামে ঢুকলে এমন হয়। কথা বলতে বলতে এগিয়ে গেল সে। ধুলো বালি পুরানো, কেমন মরা মরা। মরা মরা। ঘরে ঠিক মাঝে মাঝে গিয়ে সে শব্দটা উচ্চারণ করলো মুছা, বেশ জোরে। এক লাফে পিছিয়ে এলো। ওরে বাপরে, এত জোরালো! বলতে বলতেই ঘরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো রবিন। প্রতিধ্বনি, ধ্বনি ধ্বনি ধ্বনি। হাত চেপে ধরে একটানে রবিনকে সরিয়ে আনলো মুছা। ওখানে দাঁড়িয়ে জোরে কথা বললেই ওই কাণ্ড ঘটে। প্রতিধ্বনি পছন্দ করে রবিন। জোরে হ্যালো বলার ইচ্ছেটা চাপা দিতে হলো।
ইকো হলের প্রতিধ্বনি মজার নয়, বরং কেমন অস্বস্তি জাগায়। চলো ছবিটা দেখি, বলল রবিন। ওই যে, যেটা চোখ টিপেছিল তোমার দিকে চেয়ে। ওই তো, হাত তুলে দেখালো মুছা। জলদস্যুর সাজে জন ফিলবি। চলো ভালো মতো দেখি, বলল রবিন। ভারী পিঠ বাঁকা একটা কাঠের চেয়ার ছবিটার তলা নিয়ে এলো মুছা। উঠল চেয়ারে, পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েও নাগাল পেল না ছবিটার। ওই যে একটা ব্যালকনি, ছবিটার ওপর দিকে চেয়ে বলল রবিন। ওখান থেকে লম্বা তার দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে ছবি। চলো উঠে যাই, তার ধরে টেনে তুলে নিতে পারবো ছবিটা। সিঁড়ির দিকে এগোনোর জন্য ঘুরে দাঁড়াতে গেল রবিন। হাত পাক ঘুরেছে, এই সময় তার ক্যামেরা কেসের চামড়ার ফিতে আটকালো কেউ। চমকে ফিরে চাইল রবিন। ঠিক তার পেছনে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে লম্বা এক মূর্তি। গলা ছিঁড়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। খিসে দৌড় মারতে চাইল দরজার দিকে, পারল না। ফিতে হ্যাঁচকা টান লাগলো। আবার পিছিয়ে গেল রবিন। ভারসাম্য হারালো, কাত হয়ে গেল এক পাশে। মুখ ফিরিয়ে চাইল কি আছে পেছনে। আর্মার স্যুট পরা এক বিরাট মূর্তি, কোপ মারার ভঙ্গিতে মাথার উপর তুলে রেখেছে তলোয়ার। আবার চিৎকার বেরোলো রবিনের গলা চিরে, পড়ে গেল মার্বেলের মেঝেতে। সঙ্গে সঙ্গে গড়ান দিয়ে সরে গেল এক পাশেই। খটাং করে মেঝেতে পড়ল তলোয়ার। মুহূর্ত আগে ঠিক ওই জায়গায় ছিল রবিন। তলোয়ারের পাশেই পড়ল মূর্তিটা। বদ্ধ ঘরে বিকট আওয়াজ হলো, ইস্পাতের খালি ড্রাম পড়ল যেন একটা। ফিতে টান নেই আর এখন। গড়িয়ে দূরে সরে গেল রবিন। দেয়ালে এসে ঠেকার আগে থামল না, ফিরে চাইল। খাড়া হয়ে গেছে ঘাড়ের চুল। তার দিকে তেড়ে আসছে না আর্মার স্যুট পরা মূর্তি। ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে ওটার। গড়াতে গড়াতে চলে যাচ্ছে মেঝের উপর দিয়ে। থেমে গেল দেয়ালে ধাক্কা খেয়ে। আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে উঠে দাঁড়ালো রবিন। পায়ে পায়ে এগিয়ে গেল পড়ে থাকা ধরটার দিকে। পাশে গিয়ে বসলো ভয় ভয়। ধরের গলার ভেতরে একবার উকি দিয়েই হাঁপ ছাড়ল। খালি। আসলে এটা একটা আর্মার স্যুট, আস্ত। কায়দা করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দেয়ালে ঠেকা দিয়ে। একটা হাত ওপরের দিকে তুলে আটকে দেওয়া হয়েছিল কোনোভাবেই। হাতের মুঠায় ধরিয়ে দেওয়া হয়েছিল তলোয়ার। খুব কাছাকাছি গিয়েছিল রবিন, বেঁধে গিয়েছিল ফিতে। রবিন পাশে ঘোরার সময় টান লেগেছে, পড়ে গেছে মূর্তিটা। চোট সইতে না পেরে গলা থেকে আগলা হয়ে গেছে লোহার শিরস্ত্রাণ। চোখ বড় বড় করে ছুটটার দিকে চেয়ে আছে রবিন। চমকে উঠল অট্টহাসির শব্দে। হো হো করে ঘর ফাটিয়ে হাঁটছে মুছা। হাসিতে যোগ দিল না রবিন। বেকায়দা ভঙ্গিতে পড়ে থাকা স্যুটের ধরের একটা ছবি তুলল, আরেকটা ছবি তুলল মুছার। যাক, বলল রবিন, ক্যাসলের এক ভূতের ছবি তুললাম। চেয়ারে দাঁড়িয়ে হাঁটছে, দেখে নিশ্চয়ই মজা পাবে কিশোর। ক্যামেরাটা আমার হাতে থাকা উচিত ছিল রবিন, চোখের পানি মুছতে মুছতে বলল মুছা। কাত হয়ে পড়ে যাচ্ছ তুমি, পেছনে তলোয়ার উঁচিয়ে আছে, আর্মার স্যুট পরা এক মূর্তি। আহ, যে দারুণ একখান ছবি হতো না। আবার হাসতে লাগলো সেই। আর্মার স্যুটটার দিকে একবার তাকাল রবিন। দৃষ্টি দিয়ে ওটাকে ভস্ম করার চেষ্টা চালালো যেন। ব্যর্থ হয়ে ফিরল দেয়ালে ঝুলানো ছবির দিকে। ক্যামেরা চোখের সামনে তুলে এনে শটাশট শাটার টিপে চলল একের পর এক। কয়েকটা ছবি তুলে নিয়ে মুসার দিকে ফিরল রবিন। হাসি থামবে এবার, অনেক কাজ পড়ে আছে। ওই যে দরজাটা, চলো ও ঘরে ঢুকি। দরজার কপালে বসানো প্লেটে লেখা পড়ল প্রজেকশন রুম। চেয়ার থেকে নেমে এলো মুসা। বাবার মুখে শুনেছি আগে বড় বড় অভিনেতার বাড়িতে নিজস্ব প্রজেকশন রুম থাকতো। ঘরে বসেই নিজের ছবি দেখতো, বন্ধুদের দেখাতো। চলো দেখি ঘরটা। হাতল ধরে জোরে টান দিল রবিন। ধীরে ধীরে খুলে গেল পাল্লা, যেন ওপাশ থেকে টেনে ধরে রেখেছে কেউ। এক ঝলক হাওয়া এসে ঝাপটা মারল গায়ে। নাকে এসে লাগলো ভ্যাপসা গন্ধ। দরজার ওপাশে কিছুই দেখা যাচ্ছে না, নিরেট অন্ধকার। বেল্টে ঝোলানো টর্চ খুলে নিল মুছা, আলো ফেলল ভেতরে। অন্ধকারের কালো চাদর ফুঁড়ে বেরিয়ে গেল আলোক রোশনি।
চোখের সামনে ভেসে উঠল প্রজেকশন রুম। বেশ বড় একটা হল ঘর। কয়েক সারিতে রাখা হয়েছে শখানেক চেয়ার। এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিরাট এক পাইপ অর্গান। মুভি থিয়েটারের মতো সাজানো হয়েছে, বলল মুছা। অর্গানটা দেখেছো? রাশেদ চাচারটার চেয়েও অনেক বড়। নিজের টর্চ খুলে আনলো রবিন। সুইচ টিপল, আলো জ্বলল না। ভালো করে দেখে বুঝলো ভেঙে গেছে কাজ। সে যখন মেঝেতে পড়ে গিয়েছিল বাড়ি লেগেছিল তখনই। একটা টর্চের আলোই যথেষ্ট। প্রজেকশন রুমের ভেতরে এসে ঢুকলো দুজনেই। এগুলো পাইপ অর্গানটার দিকে। হাসি করে হালকা হয়ে গেছে মন। ভয় কেটে গেছে দুজনেরই। অর্গানের কাছে এসে দাঁড়ালো ওরা। ছাতের কাছাকাছি উঠে গেছে বিশাল পাইপগুলো। ধুলোবালি আর মাকড়সার জাল লেগে আছে। অর্গানের একটা ছবি তুলল রবিন। আলো ফেলে ফেলে পুরো ঘরটা দেখলো ওরা। যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ারগুলো। জায়গায় জায়গায় উঠে গেছে ছাল চামড়ার গদি। ছবি দেখানোর পর্দার জায়গায় ঝুলছে এখন কয়েক ফালি সাদা কাপড়। গুমোট গরম ঘরে। এখানে কিছু নেই, বলল মুছা। চলো ওপরে যাই। প্রজেকশন রুম থেকে বেরিয়ে এলো ওরা। ইকো হল পেরিয়ে এক প্রান্তে সিঁড়ির গোড়ায় চলে এলো। উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। আতপাক ঘুরে দোতলায় গিয়ে শেষ হয়েছে সিঁড়ির আরেক মাথা। মাঝে মাঝে উঠে থামলো ওরা। ধুলোয় ঢাকা জানালার শাসি দিয়ে বাইরে তাকালো। চোখে পড়ছে গিরিপথ। আরো ঘন্টা দেড়েক আলো থাকবে, বলল রবিন। এর মধ্যেই দেখে নিতে হবে যা দেখার। আগে জলদস্যুর ছবিটা ভালো মতো দেখি, চলো, পরামর্শ দিল মুছা। ব্যালকনিতে এসে থামলো ওরা। দুজনেই ধরলো ছবির তার। টান দিল। ভীষণ ভারী ফ্রেম। দুজনে টেনে তুলতেও বেগ পেতে হলো। উঠে এলো ছবি। ওটার উপর টর্চের আলো ফেলল মুছা। সাধারণ ছবি, তেল রঙে আঁকা। এজন্যেই আলো পড়লে সামান্য চকচক করে। রবিনের ধারণা হলো হয়তো বিশেষ কোনো একটা দৃষ্টিকোণ থেকে ছবির চোখের দিকে চেয়েছিল মুছা। চকচক করতে দেখেছিল, জ্যান্ত চোখ বলে মনে হয়েছিল তখন। সেটা তাকে বলল রবিন। কিন্তু সন্দেহ গেল না মুছার। জ্যান্তই মনে হয়েছিল। কি জানি, ভুলও দেখে থাকতে পারি। যাকগে, আবার নামিয়ে রাখি ছবিতে, এসো। আবার আগের জায়গায় ছবিটা ঝুলিয়ে রাখলো ওরা। সরে এলো ব্যালকনি থেকে। আবার চলে এলো সিঁড়িতে। সিঁড়ি ভেঙে উঠতেই থাকলো ওরা। একটু পরেই মোটা থামের মতো একটা টাওয়ারের ভেতরে আবিষ্কার করলো নিজেদের। চারদিকে ছোট ছোট জানালা। বাইরে তাকালো। ক্যাসেলের চূড়ায় উঠে এসেছে ওরা। অনেক নিচে ব্ল্যাক ক্যানিয়ন। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আরে, দেখেছো? হঠাৎ বলে উঠল মুছা। একটা এরিয়াল, টেলিভিশনের। চাইল রবিন। ঠিকই, ওদের একেবারে কাছের পাহাড় চূড়ে দাঁড়িয়ে আছে একটা এরিয়াল। হয়তো পাহাড়ের ওপাশেই রয়েছে কোনো বাড়ি। ভালো রিসিপশনের জন্যই এরিয়ালটা লাগিয়েছে বাড়ির লোক। পাহাড়ের মাঝে মাঝে অনেক গিরিপথ রয়েছে, দেখেছো? আঙুল তুলে একটার দিকে দেখিয়ে বলল মুছা। ব্ল্যাক ক্যানিয়নের মতো নির্জন নয় ওগুলো। ডজন ডজন সরু গিরিপথ আছে এদিকে পাহাড়ের ভেতরে ভেতরে, বলল রবিন। আমি ভাবছি এরিয়ালটার কথা। পাহাড়ের ঢাল কি খাড়া দেখেছো? ওতে চড়তে চাইলে মনে হচ্ছে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। আমারও তাই ধারণা, বলল মুছা। চলো নামি, এখানে আর কিছু দেখার নেই। খানিকটা নেমে একটা বড় ঘরে এসে ঢুকলো ওরা। গাদা গাদা বই রেখে, লাইব্রেরি। এখানকার দেয়ালেও অনেক ছবি ঝোলানো। ইকো হলের ছবিগুলোর চেয়ে আকারে ছোট। চলো দেখি ছবিগুলো, প্রস্তাব রাখলো মুছা। রবিন রাজি। জন ফিল্বির অভিনীত ছবির দৃশ্য। কোথাও সে জলদস্যু, কোথাও ছিনতাইকারী, ওয়ারউলফ, জম্বি, ভ্যাম্পায়ার, আবার কোথাও বা সাগর থেকে উঠে আসা কোনো নাম না জানা ভয়াবহ দানব। ইস, ফিল্মগুলো যদি দেখতে পারতাম, বলল মুছা। একই লোকের কত চেহারা। লোকে এজন্যই তাকে লক্ষ্যমুখ ডাকত, মনে করিয়ে দিল রবিন। আরে দেখো দেখো, এক জায়গায় দেয়ালের একটা চারকোনা ফোকরে একটা বাক্স, মমি কেস, ডালা বন্ধ।
রূপার একটা প্লেট লাগানো বাক্সের গায়ে এগিয়ে গিয়ে প্লেটে টর্চের আলো ফেলল মুছা। খোদাই করে ইংরেজিতে লেখা রয়েছে, জন ফিলবি, তোমার অভিনীত ছবি দেখে অনেক মজা পেয়েছি বেঁচে থাকতে। মৃত্যুর পর আমার দেহের এই বিশেষ অংশগুলো তোমাকেই দান করে গেলাম। তোমার মিউজিয়ামে সাজিয়ে রেখো। পিটার হেন্স। সেরেছে, চাপা গলায় বলল মুছা। ভিতরে কি আছে? আর কি, নিশ্চয়ই মমিটমি কিছু। অন্য কিছুও হতে পারে, এসো দেখি। ডালা ধরে উপরের দিকে টান দিল মুছা। বেজায় ভারী, তুলতে কষ্ট হচ্ছে। ডালাটা অর্ধেক উঠে যেতেই ভেতরে চাইল মুছা। ওরে বাপরে বলে ছেড়ে দিল ডালা। সরে এলো এক লাফে। কি কি হলো? রবিনের গলায় উৎকণ্ঠা। দাঁত বের করে হাসছে। কঙ্কাল, ওরে বাপরে। বার দুই ঢোক গিলল রবিন। কঙ্কাল? নড়ে চড়ে উঠেনি তো? বুঝতে পারলাম না। এসো তো, আবার তুলে দেখি। ভয় পায় এসে আবার ডালা ধরল মুছা। রবিনও হাত লাগালো। ডালা তুলে ভিতরে উকি দিল দুজনেই। সাধারণ একটা কঙ্কাল পড়ে আছে চিত হয়ে। না, নড়ছে না, একেবারেই স্থির। খামোকা ভয় পেয়েছ, বলল রবিন। নিশ্চয়ই ওটা পিটার হেনসর কঙ্কাল। একটা ছবি তুলে নি, কিশোর খুশি হবে। ছবি তুলে নিল রবিন। মুছা নেই ওখানে, জানালার ধারে সরে যাচ্ছে। সর্বনাশ! হঠাৎ চিৎকার শোনা গেল মুছার। রবিন, জলদি করো, অন্ধকার! তা কি করে হয়? হাত ঘড়ির দিকে চাইল রবিন। এখনো 1 ঘন্টা আলো থাকার কথা। কি জানি, দেখে যাও। জানালার ধারে সরে এলো রবিন। ঠিকই, বাইরে গিরিপথে অন্ধকার নামতে শুরু করেছে। উঁচু পাহাড়ের ওপারে হারিয়ে যাচ্ছে সূর্য। ভুলেই গিয়েছিলাম, রবিনের গলায় শঙ্কা। এসব পাহাড়ি অঞ্চলে সূর্য একটু তাড়াতাড়ি ডোবে। চলো বেরিয়ে পড়ি, তাগাদা দিল মুছা। অন্ধকারে এখানে এক মুহূর্ত থাকতে রাজি নই আমি। বারান্দায় বেরিয়ে এলো ওরা। দুই প্রান্ত থেকে সিঁড়ি নেমে গেছে, দেখতে ঠিক একই রকম। কাছের সিঁড়িটার দিকে এগিয়ে গেল ওরা, নামতে শুরু করলো। এক জায়গায় এসে শেষ হলো সিঁড়ি। একটা হল ঘরে এসে ঢুকলো ওরা। আবছা অন্ধকার। এক নজর দেখেই বুঝলো এটা ইকো রুম নয়, অন্য ঘর। এক প্রান্ত থেকে সিঁড়ি নেমে গেছে। এদিক দিয়ে যাইনি আমরা, বলল রবিন। চলো ফিরি, উপরতলায় উঠে অন্য সিঁড়ি দিয়ে নামবো। কি দরকার? বাধা দিল মুছা। ওই তো সিঁড়ি নেমে গেছি, নিশ্চয়ই নিচের তলায় নেমেছে। অপ্রশস্ত সিঁড়ি, গায়ে গায়ে ঠেকে যায়। দ্রুত নেমে চলল দুজনে। কয়েক ধাপ নেমেই সরু একটা প্যাসেজ শেষ হয়েছে সিঁড়ি। প্যাসেজের দুপাশে দেয়াল ও মাথায় দরজা। তাড়াতাড়ি দরজার কাছে চলে এলো ওরা। ঘন হয়ে আসছে অন্ধকার। নব ঘুরিয়ে ঠেলা দিতেই দরজা খুলে গেল। ওপাশ থেকে আবার সিঁড়ি নেমেছে। মুছা চলে গেল ওপাশে। ছেড়ে দিতেই বন্ধ হয়ে যেতে চাইল স্প্রিং লাগানো পাল্লা। খপ করে আবার ধরে ফেলল সেই। রবিনও চলে এলো এপাশে। পাল্লা ছেড়ে দিল মুছা। দরজা বন্ধ হয়ে যেতেই গাঢ় অন্ধকার গ্রাস করলো ওদেরকে। চলো ফিরে যাই, আবার বলল রবিন। এই অন্ধকারে অচেনা পথে চলতে মন সায় দিচ্ছে না। ঠিকই বলেছ, এখন আমারও কেমন যেন লাগছে। ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়ালো মুছা। দরজার নব ধরে মোচড় দিল। অন্ধকারে তার শঙ্কিত গলা শোনা গেল। ইয়াল্লা, রবিন, নব ঘুরছে না, অটোমেটিক লক, পুশ বাটন ওপাশে। তাড়াহুড়োয় চাপ লেগে গেছে হয়তো। তাহলে আর কি করা? গলা স্বাভাবিক রাখার চেষ্টা করলো রবিন। না চাইলেও সামনেই বাড়তে হবে আমাদের। কিছুই দেখা যাচ্ছে না, দেখি টর্চ জ্বালি। আরে, টর্চ কোথায় গেল আমার? আমার নিশ্চয়ই মমি কেসের ডালাটা তোলার সময় নামিয়ে রেখেছিলাম। খুব ভালো করেছো,
আমার টর্চটাও নষ্ট। এখন কি উপায়? কাঁচ ভেঙেছে, বাল্ব তো ভাঙেনি। দেখি, টর্চটা দাও আমার হাতে। অন্ধকারে রবিনের বাহুতে হাত রাখল মুসা। সঙ্গীর হাতে টর্চ তুলে নিল রবিন। টর্চের গায়ে বার দুই থাবা লাগালো মুসা। জোরে জোরে ঝাঁকুনি দিল বার কয়েক। সুইচ টিপল, জ্বলে উঠল বাল্ব। নিভে গেল। আবার ঝাঁকুনি দিতেই আবার জ্বলল, মিটমিট করে ম্লান আলো। ঠিকমতো ব্যাটারি কানেকশন পাচ্ছে না, মন্তব্য করল মুসা। তবে কাজ চালানো যাবে। এসো নামি। ঘুরে ঘুরে নেমে গেছে সরু সিঁড়ি। আগে নেমে চলল মুসা, তাকে অনুসরণ করল রবিন। সিঁড়ি শেষ হলো। ম্লান আলোয় দেখলো ছোট্ট একটা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা। দুদিকে দুটো দরজা। বেরোবে কোন দরজা দিয়ে? সিদ্ধান্ত নিয়ে একটা দরজার দিকে পা বাড়ালো রবিন। সঙ্গে সঙ্গে তার বাহু খামচে ধরল মুসা। শুনছো? শুনতে পাচ্ছ? কান পাতল রবিন। সেও শুনতে পেল বাজনা, মৃদু কাঁপা কাঁপা বহু দূর থেকে আসছে যেন। প্রজেকশন রুমের ভাঙা অর্গান পাইপ বাজছে। অস্বস্তি বোধ করতে লাগলো রবিন হঠাৎ করেই। শুনছিলেন রকিব হাসানের ৩ গোয়েন্দা সিরিজের গল্প ৩ গোয়েন্দা চতুর্থ পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।